তীব্র গরমে পাম্পের দীর্ঘ লাইনে ভোগান্তি চরমে। গ্রামাঞ্চলে ঘরে ঘরে লোডশেডিং, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষিজীবীরা। এক সপ্তাহে ঘের প্রস্তুত না হলে মাছের উৎপাদন নিয়ে শঙ্কা। 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি, যা দিয়ে আমাদের শেষ কার্য সম্পাদন করে মাছ ছাড়া সম্ভব না। কাজগুলো করব, তো সেই কাজগুলোর উৎস হচ্ছে বিদ্যুৎ। আমরা তো কারেন্ট দিয়ে কাজ করি সবসময়, কারেন্ট না থাকলে আমরা বসে থাকতে হয়। হাম ও উপসর্গে সারা দেশে আরও 8 শিশুর মৃত্যু। কেবল রাজশাহীতেই প্রাণহানি ছাড়ালো অর্ধশত। লোডশেডিং আর গরমে হাসপাতালে হাঁসফাঁস অবস্থা। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বজ্রপাতে নিহত 3। বান্দরবানের লামাই গোসলে নেমে পর্যটক নিখোঁজ। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি সহ অর্থ পাচার ঠেকাতে কঠোর অবস্থানে চট্টগ্রাম বন্দর। পণ্য খালাসে বিলম্ব সহ বিপুল জরিমানার শঙ্কা ব্যবসায়ীদের। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেটে 126 অসহায় ও এতিম তরুণ তরুণীর গণবিবাহ। বড় প্রাপ্তি বলছেন নবদম্পতিরা। এ ধরনের মানবিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি আয়োজকদের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা রাত্রি। দেশের বিভিন্ন জেলায় অসহনীয় পর্যায়ে লোডশেডিং, বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে সবচেয়ে বেশি। দিনে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। এতে জনজীবনে বাড়ছে দুর্ভোগ, উৎপাদন ব্যাহত হয়, দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষিজীবীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে সাবিত সারোয়ারের প্রতিবেদন। কাঠ ফাটা রোদে তীব্র গরম পুড়ছে শহর গ্রামের প্রতিটি প্রান্তর। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। নগরকেন্দ্রিক সহনীয় থাকলেও 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে প্রান্ত শ্রেণীর মানুষকে। বন্ধ থাকছে কলকারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। তীব্র লোডশেডিংয়ে উত্তরবঙ্গে হালকা ও মাঝারি শিল্পের উৎপাদন নেমেছে অর্ধেকে। নির্ধারিত সময়ে গ্রাহককে পণ্য বুঝিয়ে দিতে পারছে না কারিগররা। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন জাতীয় গ্রিডে সরবরাহ হলেও তা প্রয়োজনের তুলনায় বেশ কম। অন্যদিকে বিদ্যুৎ চালিত বাহন চার্জ করতে খরচ হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ। এতে বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। কাজ নিচ্ছে, মানুষের কাজ একটা আশাই করতে পারতেছে না, মানুষের গাল শুনতে হচ্ছে। পার্টি থেকে টাকা নিয়ে আসে, মাল দিতে সময় মতো মাল দিতে পারতেছে না। এই 10 মিনিট কাজ করতেছে, আধা ঘন্টা কারেন্ট নাই। এইভাবে তো আমাদের কাজ হবে না, আমাদের কাজ কন্টিনিউ লাগবে। খুলনা বিভাগেও হঠাৎ করে বেড়েছে লোডশেডিং। শহরে 6 থেকে 7 ঘন্টা এবং 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের কবলে গ্রামাঞ্চল। এতে পানি সংকটে পড়েছে মাছের ঘের, সেচ বঞ্চিত হচ্ছে বোরো ফসলের কৃষক। 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি, যা দিয়ে আমাদের শেষ কার্য সম্পাদন করে মাছ ছাড়া সম্ভব না। কাজগুলো করব, তো সেই কাজগুলোর উৎস হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুতের সমস্যার জন্য আমরা গেট ভরতে পারতেছি না। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় সূর্যের প্রখরতায় শুকিয়ে যাচ্ছে মাঠ ঘাট, ফসলের ক্ষেত। প্রচণ্ড গরমে বাড়ছে লোডশেডিং। রাত থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলা সদর ও দামুড়হুদা উপজেলার বেশ কয়েকটি এলাকা। বিদ্যুতের খুব জ্বালাতন, রাতেও খুব বিরাট কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। কারেন্ট থাকছে না, তেল পাচ্ছে না, খুব করুণ অবস্থা। মাঠে বিদ্যুৎ থাকে না, বোরিং চালাতে পারি না, মাঠে ধান শুকিয়ে যায়। সাতক্ষীরায় 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে জেলাবাসীকে। প্রচণ্ড গরমে জনজীবনে উঠছে নাভিশ্বাস। মাছের হ্যাচারির 11টার মেশিন বন্ধ থাকায় কমেছে উৎপাদন। পাশাপাশি সেচ সংকটে পড়েছে বড় চাষিরা। পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধানের ক্ষেত। কারেন্ট চলে গেলে আমাদের খুব সমস্যা, খুব পানি পাচ্ছি না, ভালোভাবে কারেন্ট থাকতিস না, চলে যাচ্ছে। জ্বালানি তেল দিয়ে যে মেশিন চালাবো সেটাও হচ্ছে না। বিভাগের বেশিরভাগ জেলায় দিনের চেয়ে রাতে বাড়ে লোডশেডিং। তীব্র গরমে জনজীবনে নামে দুর্ভোগ।
লোডশেডিংয়ের পরিমাণ না কমলে ধানের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে বাড়ছে শঙ্কা। সাবিত সারওয়ার, এখন। লোডশেডিংয়ের আরও খবর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন হাসান রাজীব। রাজীব, দেশের বিভিন্ন জেলায় অসহনীয় পর্যায়ে লোডশেডিং হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিং সবচেয়ে বেশি হচ্ছে, 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। সাধারণ মানুষজন আসলে কি বলছেন? রাত্রি সাতক্ষীরাতে গত এক সপ্তাহ ধরে কিন্তু বিদ্যুতের এই সমস্যাটি তৈরি হয়েছে। এর আগে কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। এখানকার ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা পৌরসভা এবং এর আশপাশের এলাকায় মোট 59,000 গ্রাহক রয়েছেন। তাদের দৈনিক চাহিদা রয়েছে 24 মেগাওয়াট বিদ্যুৎ, সেখানে তারা পাচ্ছেন মাত্র 15 মেগাওয়াট। এই যে বিপুল পরিমাণ ঘাটতি, সেই ঘাটতিটি আসলে পূরণ করা যাচ্ছে না। এখানে মোট 12টি ফিডার রয়েছে, সেই ফিডারগুলোতে ভাগ করেই তারা কিন্তু লোডশেডিং করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এ কারণে এখানে প্রতিদিন কিন্তু গড়ে 4 থেকে 5 ঘন্টা, কোনো এলাকাতে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত কিন্তু বিদ্যুৎ থাকছে না। এ কারণে কিন্তু সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়েছেন, একই সাথে বিভিন্ন উৎপাদনমুখী যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, ছোট ছোট ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যারা মাছের চাষ করেন, মাছের হ্যাচারি রয়েছে, তারা যেমন বিপাকে পড়েছেন, একই সাথে কৃষকরাও কিন্তু ভোগান্তিতে রয়েছেন। এছাড়া শহরের বাইরে যদি আমরা পল্লী বিদ্যুতের কথা বলি, সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে প্রায় 6.5 লাখ। এই 6.5 লাখ গ্রাহকের জন্য প্রতিদিন তাদের 150 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন বলে তারা জানিয়েছেন, কিন্তু সেখানে তারা পাচ্ছেন মাত্র 90 থেকে 95 মেগাওয়াট বিদ্যুৎ, যা দিয়ে তাদেরও আসলে কিন্তু বিপুল পরিমাণ ঘাটতি থাকছে। যে কারণে গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে গ্রাহকরা কিন্তু ভোগান্তিতে রয়েছেন, তারা কিন্তু বিদ্যুৎ থেকে বিদ্যুৎ বঞ্চিত হচ্ছেন। এমনকি তারা বলছেন যে দীর্ঘ সময় কোনো এলাকাতে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত কিন্তু কোনো এলাকাতে তারা বিদ্যুৎ পাচ্ছেন না, এমন অভিযোগও কিন্তু আমরা পেয়েছি। কিন্তু এদিকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু কিছু এলাকায় গাছের ডাল পড়ে কিছু কিছু এলাকায় তারে সমস্যা হচ্ছে, সেখানে বিদ্যুৎ বিভ্রান্ত সময়টি আসলে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু লোডশেডিং এর পরিমাণটি তারা কমিয়ে আনার চেষ্টা করছেন। গ্রিড থেকে তারা যে পরিমাণ বরাদ্দ পাচ্ছেন, সেই পরিমাণই তারা কিন্তু এখানে স্থানীয় পর্যায়ে তারা কিন্তু যে সমস্ত ফিড রয়েছে, সেই ফিডে তারা সরবরাহ করছেন। ভাগ করে সরবরাহ করা হচ্ছে, এমন তথ্য তারা দিয়েছেন। এদিকে ক্ষুদ্র যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে ছোট উদ্যোক্তা এবং যারা ছোট ছোট দোকান, সেই সমস্ত দোকানে কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায়, বিশেষ করে আমি এখন রয়েছি শহরের কাজল সরণিতে, এই শহীদ কাজল সরণিতে, এখানে প্রেসের দোকান রয়েছে। আমরা অনেকগুলো প্রেসের দোকানে এসে দেখেছি তাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড, সেটি কিন্তু তারা ব্যাহত হচ্ছে এবং তাদের যে কার্যক্রম, সার্বিক যে কার্যক্রম, সেখানে তারা বলছেন তাদের দৈনিক কিন্তু লোকসানের মুখে পড়তে হচ্ছে। একইভাবে এখানকার যে সমস্ত লেদ কলকারখানা রয়েছে, সেখানেও কিন্তু এই ঘাটতিটি দেখা দিচ্ছে। একই সাথে তারা যে বলছিলেন যে এখানে জেনারেটর দিয়ে তারা যে বিকল্প উপায়ে বিদ্যুতের ব্যবস্থা করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে তারা জ্বালানি সংকটে রয়েছেন, ডিজেল বা পেট্রোল তারা পাচ্ছেন না, যার ফলে দ্বিমুখী তারা সমস্যায় রয়েছেন। একদিকে বিদ্যুৎ বিভ্রান্ত, অন্যদিকে কিন্তু তাদের যে জেনারেটর ব্যবস্থা, সেটিও তারা ব্যাহত হচ্ছে। একই অবস্থা চিকিৎসা খাতেও কিন্তু পড়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে লোডশেডিং পরিস্থিতির সবশেষ তথ্য। সাতক্ষীরার লোডশেডিং এর খবর জানাতে যুক্ত ছিলেন হাসান রাজীব। এদিকে নারায়ণগঞ্জে জ্বালানি তেলের সংকটে বিপাকে অফিসগামী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাম্পে তেল না থাকায় ভোগান্তিতে পড়ছেন তারা। সবচেয়ে বিপাকে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। তেলের সংকট মোকাবেলায় সরবরাহ বাড়ানোর চেষ্টা সহ অবৈধ মজুদ ঠেকাতে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি সাধারণ গ্রাহকদের। বাকিটা জানাচ্ছেন ইমরান আলী সজীব। সারা দেশের মতো নারায়ণগঞ্জেও জ্বালানি সংকটে বাড়ছে গ্রাহকদের দুর্ভোগ। সকাল থেকে লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত তেল না পেয়ে প্রায় প্রতিদিনই ঘটছে অপ্রীতিকর ঘটনা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেককে তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এতে সবচেয়ে বিপাকে পড়েন অফিসগামী ও কর্মজীবীরা। প্রায় প্রতিদিনই এমন বিড়ম্বনায় বাড়ছে ক্ষোভ। গাড়ি অর্ধেক পথে যামু, তেল শেষ, আমি কি করবো? ঢাকায় কি গাড়ি নেওয়া যায়? দোকানে মাল দিতে হয়। আমি এই যে 2 ঘন্টা যাবত বসে আছি, আমার কাজের ক্ষতি হইতেছে। এখনো কি তেল আমি আরো 1 ঘন্টা পাবো কিনা সন্দেহ আছে। প্রচুর মোটরসাইকেল সামনে, প্রতিদিন আমাদের কর্মঘন্টা নষ্ট হচ্ছে এবং মাত্র 200 টাকা করে তেল দিচ্ছে। সকাল থেকে বলেছি যে স্কুলে যাবো, স্কুলে এখন বাচ্চা নিতে পারতাছি না, নিয়ে যে আসতে পারতাছি না। এই যে সকাল থেকে সিরিয়াল ধরে বই রয়েছি। আপনারা বলতেছেন লিমিটেড কোয়ান্টিটি তেল দিবেন, লিমিটেড কোয়ান্টিটি দূরে কথা, পেট্রোল পাম্পই বন্ধ। বর্তমানে পাম্পগুলোতে মোটরসাইকেলে সর্বোচ্চ 250 টাকা এবং প্রাইভেট কারে 1000 টাকার তেল সরবরাহ করা হচ্ছে। এতে দিন শেষে ফের দাঁড়াতে হয় লাইনে। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ কম হওয়ায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে দিনের বড় একটি অংশ তেল শূন্য হয়ে বন্ধ করে দিতে হয় পাম্প। আমরা তেল সরবরাহ আগের চেয়ে অনেক কম পাচ্ছি, যার কারণে কাস্টমারকেও আমরা কম করে তেল দিচ্ছি। ওইখানে সিরিয়াল আছে, লাইন মেনটেন করতে হয়, লোড লইতে হয়।
বিভিন্ন প্রসেস আছে, ইনভয়েস করতে হয়। আমি যদি 6,000 পাই, আমি 15,000 করতে পেরেছি। জ্বালানির এমন সংকটকালে তৎপরতা বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। রাতের আধারে অবৈধ মজুত করছে তেল। সম্প্রতি প্রশাসনের বেশ কয়েকটি অভিযানে উদ্ধার করা হয় হাজার হাজার লিটার জ্বালানি। অবৈধ মজুত ঠেকাতে বাধ্য হয়ে জেলার 63টি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে সরকার। ডিপ স্টক থেকে তাদের মজুত থেকে যাচাই করা, স্টক যাচাই করা, ইনভয়েস যাচাই করা এবং অগ্রিম যে পে অর্ডার, এই পে অর্ডারগুলি তাদের আছে কিনা, তাদের সরকার কর্তৃক তাদের যে নির্দেশনা মোতাবেক তাদের অনুমোদন আছে কিনা এবং অবৈধভাবে কোথাও তাদের সংরক্ষণ আছে কিনা, এই নির্দেশনা মোতাবেক প্রতিদিন আমরা মনিটরিং করি। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা ভুক্তভোগীদের। পাশাপাশি অবৈধ মজুত ঠেকাতে প্রশাসনকে আরও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। এমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে দিনের আলো ভিত্তিক অর্থনীতি উত্তম বিকল্প হতে পারে বলে মত বিশ্লেষকদের। বিদ্যুতের উপর চাপ কমাতে স্থায়ীভাবে এই নিয়ম বলবৎ রাখার কথা বলছেন তারা। ডেলাইট সেভিং পদ্ধতিতে যেতে না পারলে দেশের হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলে মত তাদের। বাকিটা জানাচ্ছেন আমিরুল বাপ্পি। সারা বিশ্বে জ্বালানি তেলের যে সংকট চলছে তা থেকে বাঁচতে বিভিন্ন দেশের মতো বাংলাদেশও নিয়েছে নানান উদ্যোগ, যার মধ্যে ব্যাংকিং সময় এগিয়ে নেওয়া, শপিং মলগুলো 7টায় বন্ধ করা সহ বিভিন্ন উদ্যোগ রয়েছে। সরকারের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উন্নয়ন বিশ্লেষকরা। এই সিদ্ধান্ত স্থায়ীভাবে বলবৎ রাখলে ভবিষ্যতে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলছেন তারা। গবেষণা বলছে ডেলাইট সেভিং পদ্ধতি চালু করতে পারলে 8 থেকে 12% বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। সেক্ষেত্রে দেশের বাঁচবে বছরে 5 থেকে 7,000 কোটি টাকা। এই যে বিপুল পরিমাণ অর্থ বাঁচবে, এই অর্থ কিন্তু আমরা পরবর্তীতে অন্য সুযোগ ব্যয়গুলোতে আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। তবে এই অভ্যাস খুব চট করে আসবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। এতে সময় লাগলেও দীর্ঘমেয়াদে সুফল পাবে বাংলাদেশ। আমরা দীর্ঘদিন ধরে এই রাতের চাকচিক্য ভরা যে আলো, সেই আলোতে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। আমাদেরকে এই প্রাকৃতিক আলো এবং বাতাসে অভ্যস্ত করে তোলা, এই অভ্যস্ত যদি আমরা করে তুলতে পারি, তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে আমরা এই যে পরিবর্তনের কথা বলছি, দিনের আলো ভিত্তিক যে অর্থনীতির কথা বলছি, সেখানে যাওয়া সম্ভব। প্রতিবেশী নেপাল সহ বিশ্বের অনেক দেশেই ডেলাইট সেভিং পদ্ধতি চালু আছে। বিশ্লেষকরা বলছেন এজন্য সরকারের সদিচ্ছার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা দরকার। একই সঙ্গে বিদ্যুৎ নির্ভর ব্যাটারি চালিত রিকশাগুলো নিয়ন্ত্রণের উপর জোর তাদের। সরকার তো অনেক দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী অনেক ধরনের পরিকল্পনা করবে, কিন্তু সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন কারা করবে? সরকার নিয়ম করবে, কিন্তু পালন করতে হবে আমাদের। গবেষণা বলছে যুক্তরাষ্ট্র, জাপানের মতো দেশগুলো কর্মঘণ্টা এগিয়ে নিয়ে প্রায় 15% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পেরেছে। আর ডেলাইট সেভিং পদ্ধতি বাড়ালে শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, স্বাস্থ্যগত এবং সামাজিক সম্পর্কের উন্নতি ঘটবে বলেও মত বিশ্লেষকদের। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে রাজশাহীতে। আজও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহী মেডিকেলে মৃত্যু হলো অর্ধশতাধিক। শিশু ওয়ার্ডগুলোর গাদাগাদি অবস্থায় অস্বস্তি বাড়ছে অভিভাবকদের। লোডশেডিং আর গরমের মাঝে ভয়াবহ হয়ে উঠছে হাম, বাড়ছে আক্রান্ত রোগীর যন্ত্রণা। এদিকে শিশু বান্ধব পরিবেশ তৈরিতে নানা উদ্যোগের কথা জানাচ্ছেন হাসপাতালের মুখপাত্র। রায়হানুল ইসলামের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন রাকিবুল হাসান। এক সপ্তাহের ঘরোয়া চিকিৎসায় নরম কোমল ত্বক হামের উপসর্গে হয়েছে রুক্ষ বিবর্ণ। এরপর থেকেই হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের 9 মাসের শিশু রহিমা। পাশেই হামে আক্রান্ত শরীরে ক্লান্তির ঘুমে বিভোর ভেড়ামারা থেকে আসা শিশু দাউদ। পুতুলের মতো ছোট্ট হাতে ক্যানোলার নল অশান্ত করে তুলেছে শিশু মনকে। কান্নার রোল হাসপাতালের ওয়ার্ড জুড়ে, ভারাক্রান্ত মায়ের মন। গেল জানুয়ারি থেকে হাসপাতাল জুড়ে এমনই পরিবেশ। রংপুর, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কয়েকটি জেলা থেকে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। নতুন নতুন এলাকা থেকে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর এই সংখ্যা বাড়ছে প্রতিদিন। চিকিৎসায় ত্রুটি না করলেও সহসা সেরে উঠছে না নারী ছেড়া ধন। তাতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। সেবা ভালো, নার্সাপুরা দেখছে আমার মেয়েকে, অসুস্থ চাপাইতে গছেনি, এখানে এসে ভালো এখন আগাচ্ছে। হ্যাঁ, দিনে 6টা স্যালাইন চলছে।
হামের এই জটিলতার ভেতরে রাজশাহীতে বাড়তে শুরু করেছে তাপের পারদ। এতে হাসপাতালের শয্যা ছাড়িয়ে গাদাগাদি অবস্থায় হামে আক্রান্ত শিশুর জটিলতা বাড়ছে। লোডশেডিংয়ের গরম আর ঘামে শিশু শরীরে জ্বালাপোড়ায় অবিরাম হাত পাখা ঘোরাচ্ছেন মা। তাতে শিশুদের শীতাতপ নিয়ন্ত্রণে রাখার অনুরোধ অনেক অভিভাবকের। রোগীর হার বেশি, অনেক গরম পড়ছে, এখানে যদি এসি থাকে তাহলে বাচ্চাদের শিশু স্বাস্থ্য ভালো হয়। আর এখানে ডাক্তার কিন্তু কম হয়ে যাচ্ছে, রোগীর হার অনেক বেশি। আর যে বাচ্চারা কষ্ট করছে ওইখানে গরম, এখানে যদি একটু এসির ব্যবস্থা হয় বাচ্চাগুলো মনে সুস্থ আর ভালো থাকে। এই অবস্থায় শিশুসহ প্রয়োজনীয় ওয়ার্ডগুলোতে ছায়া ও বাতাসের ব্যবস্থা করার কথা জানিয়েছে হাসপাতালের মুখপাত্র। পাশাপাশি অপারেশন সহ অন্যান্য জরুরি কাজে জেনারেটর সুবিধা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জেনারেটরের ব্যবস্থা রয়েছে, তারপরেও যদি তীব্র লোডশেডিং দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু জেনারেটরও অনেক সময় যে পাওয়ার সাপ্লাই সেটি নিশ্চিত করতে পারবে না। অবশ্যই আমরা আশা করব তীব্র এই গরমের সময় লোডশেডিংটা কিভাবে কমিয়ে আনা যায় সেদিকে সরকার সুদৃষ্টি রাখবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে 145 জন শিশু। আর সপ্তাহে উপসর্গ নিয়ে নতুন শিশু ভর্তি ছাড়াচ্ছে শতকের ঘর। রাকিবুল হাসান, এখন রাজশাহী। চট্টগ্রাম নগরীতে প্রায় 3 লাখ শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, বস্তি এলাকায় বসবাসকারী শিশুদের মপ আপ টিমের মাধ্যমে খুঁজে বের করে টিকার আওতায় আনা হবে। আগামী 20 এপ্রিল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মাসব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করবেন মেয়র। নগরীর 41টি ওয়ার্ডের 7টি জোনে পরিচালিত হবে এই কার্যক্রম। এতে 48টি স্থায়ী এবং 205টি অস্থায়ী টিম কাজ করবে। এছাড়া সান্ধ্যকালীন 14টি টিকাদান সেশনও চালু থাকবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম। চট্টগ্রামে এখন পর্যন্ত 37 জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে একজন। আপনার নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্র থেকে আশেপাশে যে টিকাদান কেন্দ্র আছে সিটি কর্পোরেশনের 1 ডোজ হাম রুবেলা টিকা আপনারা গ্রহণ করবেন। আমাদের জোন আছে প্রায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 7টা, ওয়ার্ড আছে 41টা, অস্থায়ী টিকাদান টিম আছে 205টা। সর্বমোট লক্ষ্যমাত্রা হচ্ছে 3,300,000 জন শিশু। এখন জনপদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন জনপদে। টানা 4 দিনের কর্মবিরতির পর অবশেষে কাজে ফিরেছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমান ইন্টার্ন চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার পাশাপাশি সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কথা জানান। এর আগে আইসিইউ ইউনিটে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে গত রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। 4 দিনের এই কর্মবিরতির কারণে দিনাজপুর মেডিকেলে মারাত্মক ব্যাঘাত ঘটে চিকিৎসা সেবা কার্যক্রমের। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। আমরা 7 জন চিকিৎসককে দায়িত্ব দিয়েছি এবং তারা তাদের সাথে আলোচনা করছে এবং এখনো এই আলোচনা তাদের সাথে চলমান আছে। আশা রাখি এই আলোচনা থেকে আমরা একটা ভালো সমাধান পাবো, তারা কারোর পর্যন্ত ফিরে আসবে। আর আমাদের পক্ষ থেকে আমরা হটলাইনে চলে এসেছি যে আজকের মধ্যে যে কোনোভাবে তাদের কাজে যোগদান করতে হবে, না হলে আমরা একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহে দুপুরে বাড়ির পাশে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ধান খেতে কাজ করার সময় মারা যায় এক কৃষক। এ ধরনের বজ্রপাতের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। আর 2 এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া।
বান্দরবানের লামায় নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সাইয়ান নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। দুপুর 1টার দিকে লামা উপজেলার সাদাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাইয়ান দুপুরের দিকে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে ভেসে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ পর্যটক সাইয়ানকে উদ্ধার করা যায়নি। এলাকাটি দুর্গম হয়, মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানালেন ফায়ার সার্ভিস। শরীয়তপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি মুরগির খামার সহ একাধিক স্থাপনা। সদর উপজেলার তুলাসার ইউনিয়নের চরস্বর্ণ ঘোষ এলাকায় বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আগুনে একটি মুরগির খামার, বসতঘর, গুদামঘর ও রান্নাঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমদানি পণ্য চালান পরীক্ষার পর কম বা বেশি পেলে বিল অফ লোডিং এবং বিল অফ এন্ট্রি সংশোধনের পর শুল্কায়নের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে নথি সংশোধনে জটিলতার কারণে পণ্য খালাসে দেরি হয়। আমদানিকারককে বিপুল অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হবে বলে দাবি C&F এজেন্টদের। সেই সঙ্গে বাড়বে বন্দরে পণ্যের জট। যদিও কর্তৃপক্ষ বলছেন, মিথ্যা ঘোষণার পণ্য আমদানি রপ্তানি ও অর্থ পাচার রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাকিটা জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের 92% পণ্য আমদানি ও রফতানি হয়। আর এসব পণ্য চালানের শুল্কায়নের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউজে বিল অফ এন্ট্রি দাখিল হয় গড়ে 7 থেকে 8 হাজার। এর মধ্যে দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত 10% চালানের কন্টেনার খুলে সম্পূর্ণভাবে পরীক্ষা করা হয়। বিদ্যমান আইনে বিল অফ লেডিং অনুসারে কোনো চালানের ঘোষণার চেয়ে বেশি পণ্য মিললেও পার্থক্য বেশি না হলে বিল অফ এন্ট্রির অ্যাডজাস্টমেন্ট ঘরে সেটি সংশোধন করে শুল্ক পুনর্নির্ধারণ করা হচ্ছে। তবে ঘোষণার চেয়ে পণ্যের পরিমাণ অনেক বেশি হলে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হয় আমদানিকারককে। সম্প্রতি এক নির্দেশনায় এনবিআর বলছে, কায়িক পরীক্ষায় কোনো চালানের প্যাকেজ বা ওজন বেশি হলে বিএল অপরিবর্তিত রেখে সমন্বয়কে অনিয়ম হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে বিএল ও বিল অফ এন্ট্রি সংশোধন করার পর শুল্কায়নের আদেশ দিয়েছে। এতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির প্রবণতা এবং রাজস্ব ফাঁকি ও বাণিজ্যের আড়ালে অর্থ পাচার কমবে দাবি কর্তৃপক্ষের। মূলত এটার ফলে মিথ্যা ঘোষণা কমবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে, আর কাজের যে দীর্ঘসূত্রিতার কথা বলা হচ্ছে সেটা এটার মধ্যে হবে না। যদিও C&F এজেন্টরা বলছে, এই আদেশ সরকারের ব্যবসা সহজীকরণ নীতির বিরোধী। এতে পণ্য খালাস অনেক দেরি হবে ও আমদানিকারককে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা, যাতে বাড়বে পণ্যের দাম। বিএল সংশোধন করে পেপারে সাসপেন্ড করলে ওই মাল আর ডেলিভারি দেওয়া যাবে না, ওটা নিলামে চলে যাবে। আমরা চাচ্ছি 4 দিনের মধ্যে দ্রুত পণ্য ডেলিভারি। আর এখানে যদি এই জটিলতা এই সার্কুলার ইমপ্লিমেন্ট করতে যায়, সেটার সাথে এটার মিলে না, সাংঘর্ষিক। বিএল ইস্যু করে বিদেশে এক্সপোর্টিং কান্ট্রিকে মেসেজ পাঠাতে হবে, সে বিএল সংশোধন করে বাংলাদেশে পাঠাবে। এই বিএলটা আবার পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দেওয়ার পরে সে আরেকটা বিএল ইস্যু করে পাঠাবে, এবং এটার শুধু টাইম নষ্ট হবে। টাইম নষ্ট হওয়ার পরে আমরা মাল নিতে পারবো না, বন্দরে জট হয়ে যাবে। C&F এজেন্টরা বলছেন, কাস্টমসের প্রক্রিয়াগত জটিলতার কারণে বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসে 10 থেকে 11 দিন সময় লাগে। এক্ষেত্রে পণ্য খালাসে জটিলতা নিরসনে বিল অফ লেডিংয়ে কোনো ভুল হলে সেটি আগের মতো সংশোধনের সুযোগ রাখার আহ্বান ব্যবসায়ীদের। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। নিচে আরেকটা বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন জনপদে। ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 10টার দিকে পৌর কলেজ এলাকার একটি ইট ভাটার পুকুর থেকে নাসিমা খাতুন নামে 14 বছর বয়সী ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সড়কের পাশে পুকুরে মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর আর বাড়ি ফেরেননি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঢাকার সাভার ও আশুলিয়ায় আলাদা অভিযানে বিদেশি অস্ত্র সহ 2 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গভীর রাতে সাভারের হেমায়তপুরের জোরপুল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল সহ সন্ত্রাসী মারুফ হোসেনকে আটক করা হয়। অন্যদিকে আশুলিয়ার জামগড়া এলাকার পৃথক অভিযানে র্যাব 4-এর একটি দল শীর্ষ সন্ত্রাসী হিমেল মিরকে গ্রেপ্তার করে। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাবেক পৌর মেয়র রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। জানা যায়, পৌরসভার প্রায় 3.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 2007 সালে দুদক 2টি আলাদা মামলা দায়ের করে, যা পরে বিশেষ মামলায় অন্তর্ভুক্ত হয়। দীর্ঘদিন উচ্চ আদালতের জামিনে থাকলেও পরবর্তীতে আত্মগোপনে চলে যান রমজান আলী। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার রমজান আলী আত্মসমর্পণ করে জামিন চাইলে তার নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। নিচে আরেকটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন জনপদে, সঙ্গে আছি আমি সুমাইরা। নানা সংকটে যাদের কাছে একটা সময় বিয়েই ছিল বোঝা, সেখানে মহা ধুমধাম আর উৎসবের আয়োজন ছিল স্বপ্নের মতোই কিছু। কিন্তু সেই স্বপ্নই ধরা দিল অকস্মাৎ। একযোগে বিয়ের পিঁড়িতে বসলেন শতাধিক তরুণ তরুণী। সিলেটে গণবিবাহের এমন বর্ণাঢ্য আয়োজনের বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। নাচে গানে রঙে আনন্দে ভরপুর এই আয়োজন দেখে মনে হবে এ যেন কোনো এক সম্ভ্রান্ত পরিবারের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান। কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। হতদরিদ্র, এতিম ও অসহায় 126 জন তরুণ তরুণী, যারা অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হয়েও বসতে পারেননি বিয়ের পিঁড়িতে, তাদের জন্যই মহা ধুমধাম আর উৎসবের আমেজে এই গণবিবাহের আয়োজন। দুপুরে সিলেটের একটি কনভেনশন হলে যুক্তরাজ্য প্রবাসী তরুণদের মানবিক সংগঠন সিডস অফ সাদাকার অর্থায়নে এবং স্থানীয় আয়োজক সিডস অফ ব্লেসিংসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই গণবিবাহ অনুষ্ঠানের। শুধু আনুষ্ঠানিকতাই নয়, বরং নাচ, গান, রঙিন সাজ আর অকৃত্রিম আনন্দ সবকিছুরই অপূর্ব সমন্বয় ঘটেছে এই আয়োজনে। নবদম্পতিরা বলছেন এটি তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এতটাই যে মজা হচ্ছে আমি নিজেই কল্পনা করতে পারতেছি না। আমরা নতুন জীবন শুরু করতেছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দিন আনি দিন গায়ে আয়োজন করা সম্ভব না, কিন্তু একটা সংস্থার মাধ্যমে একটা আয়োজন করা খুব একটা সুন্দর পরিবেশ। নবদম্পতির নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় 2 লক্ষ টাকা সমমূল্যের 77 প্রকারের গৃহস্থালী সামগ্রী উপহার প্রদান করা হয়েছে, বলছেন গণবিবাহের আয়োজকরা। এই অসহায়
ইয়াতিম মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে যৌতুকবিহীনভাবে এবং তাদের যে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো আমাদের যে সংগঠন যেটা সিডস অফ সাদাকা এটা হচ্ছে যুক্তরাজ্যের একটি নন প্রফিট অর্গানাইজেশন তাদের সহযোগিতায় হচ্ছে। 3 বছর আগে প্রায় 10টা ওয়েডিং দিয়ে ট্রাই করছিলাম, তো আলহামদুলিল্লাহ এইটার পর আর কি অনেক একটা ডিমান্ড দেখলাম এইটার আর অনেক একটা নিড। সো চিন্তা করিয়া আমরা লন্ডন গিয়ে একটা মিটিং করিয়া আমরা কমিউনিটি ফ্রেন্ড বন্ধু ফ্যামিলির লোকে মিলিয়া দেখলাম যে আমরা একটু সহযোগিতা করতে পারিনি। সমাজের অসহায় এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন। সন্দীপন শুভ, এখন সিলেট। কুষ্টিয়ায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় এসএসসি, এইচএসসি ও স্নাতক সমমান উত্তীর্ণ 386 জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের একটি করে ফলজ ও ঔষধি গাছের চারাও বিতরণ করা হয়। জেলা পরিষদ জানিয়েছে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অনেক বেশি সংখ্যক শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। তীব্র গরমে পাম্পের দীর্ঘ লাইনে ভোগান্তি চরমে। গ্রামাঞ্চলে ঘরে ঘরে লোডশেডিং, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষিজীবীরা। এক সপ্তাহে ঘের প্রস্তুত না হলে মাছের উৎপাদন নিয়ে শঙ্কা। 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি, যা দিয়ে আমাদের শেষ কার্য সম্পাদন করে মাছ ছাড়া সম্ভব না। কাজগুলো করব, তো সেই কাজগুলোর উৎস হচ্ছে বিদ্যুৎ। আমরা তো কারেন্ট দিয়ে কাজ করি সবসময়, হ্যাঁ, কারেন্ট না থাকলে আমরা বসে থাকতে হবে। হ্যাঁ, হাম ও উপসর্গে সারা দেশে আরও 8 শিশুর মৃত্যু। কেবল রাজশাহীতেই প্রাণহানি ছাড়ালো অর্ধশত। লোডশেডিং আর গরমে হাসপাতালে হাঁসফাঁস অবস্থা। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বজ্রপাতে নিহত 3। বান্দরবানের লামায় গোসলে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস। মিথ্যা ঘোষণার পণ্য আমদানি সহ অর্থ পাচার ঠেকাতে কঠোর অবস্থানে চট্টগ্রাম বন্দর। পণ্য খালাসে বিলম্ব সহ বিপুল জরিমানার শঙ্কা ব্যবসায়ীদের। এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেটে 126 অসহায় ও এতিম তরুণ তরুণীর গণবিবাহ। বড় প্রাপ্তি বলছেন নবদম্পতিরা। এ ধরনের মানবিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি আয়োজকদের। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।